আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে আয়োনাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা সেখান থেকে কন্টিনিউ করব আজকে। তো আয়োনাইজেশন এনার্জির বেশ কিছু প্রবলেমস, মানে বেশ কিছু কোশ্চেন্স আমরা সলভ করছিলাম সেখানে, এবং তার মাধ্যমেই আমরা পুরো থিওরিটা ডিসকাস করছিলাম। তো দেখো, লাস্ট আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম যে আয়োনাইজেশন বা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি of oxygen greater than nitrogen, explain. এটা লাস্ট দেওয়া হয়েছিল একটা কোশ্চেন আগের দিন। তার সঙ্গে আমরা বলেছিলাম যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির অর্ডারটা আমরা ডিসকাস করেছিলাম নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, তাই না? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এখন এই সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি যদি বলতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এদের রিলেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কীরকম আছে। আমি ফার্স্ট যদি নাইট্রোজেনেরটা দেখি, মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে সেখানে কনভার্সনটা কোথা থেকে কোথায়, সেকেন্ড ইলেকট্রন বেরোবে, মানে অলরেডি N+ হয়ে আছে, সেখান থেকে আবার একটা ইলেকট্রন বেরোবে, বেরিয়ে N2+ হবে, আর একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। এটাই তো সেকেন্ড ইলেকট্রন আয়োনাইজেশন বা সেকেন্ড আয়োনাইজেশন। এর জন্য যে এনার্জিটা লাগবে সেটাকে বলা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, মানে IE2। সিমিলারলি অক্সিজেন থেকে O2 মাইনাস, অক্সিজেন প্লাস, অক্সিজেন প্লাস থেকে অক্সিজেন 2+ প্লাস ইলেকট্রন, তাহলে এখানেও IE2 লাগবে, ঠিক আছে? এখন বলা হচ্ছে IE2 অফ অক্সিজেন আর IE2 অফ নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনটা বড়। কি করে প্রমাণ করব? আমরা সবসময় এই প্রমাণগুলো বা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে গেলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। তো নাইট্রোজেন প্লাসের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লেখা হয়, তো সেটা কি? 1s2 2s2 2p2। আচ্ছা, এবার এখান থেকে ইলেকট্রন যদি রিলিজ করে, তাহলে 1s2 2s2 2p1 হবে। সিমিলারলি অক্সিজেনে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে O+ আছে হচ্ছে 1s2 2s2 2p কত 3 1s2 2s2 2p2। এই পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ, কি করে এক্সপ্লেনেশনটা হবে সেটা আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, তাহলে এটা আছে হাফ ফিল্ড, তাহলে এটা মোর স্টেবল। এবার এখান থেকে যদি ইলেকট্রন রিলিজ করে, তাহলে একটা কি ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন হচ্ছে, ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন, ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন। ওকে, আচ্ছা, এইবার দেখো, এবার এবার যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে নো সাচ স্পেশাল স্টেবিলিটি হ্যাপেন্স। তো এখানে কোনো স্টেবিলিটি নেই, যার কারণে এটা IE2টা একটা নর্মাল ভ্যালু হবে, কিন্তু এখানে যেহেতু একটা এক্সট্রা স্টেবিলিটি আছে, তাহলে এখানে IE2টা ভীষণ ভীষণ বেড়ে যাবে, ঠিক আছে? তো এর কারণে কি হবে, IE2 অফ অক্সিজেন ইজ মাচ গ্রেটার দ্যান IE2 অফ নাইট্রোজেন হবে। ক্লিয়ার? লেখো, in case of second ionization, comma, for oxygen ব্র্যাকেটে O+,
অক্সিজেন ব্র্যাকেটে O প্লাস আবার কমা দিয়ে লেখো দেয়ার ইজ এ মোর লস অফ এক্সচেঞ্জ এনার্জি more loss of exchange energy বা O plus আচ্ছা এটা কোন লেখো ফর অক্সিজেন it is in half filled configuration stable half filled configuration for oxygen it is in more stable half filled configuration more stable half filled configuration full stop. So during ionization it loses a lot of exchange energy lot of exchange energy lot of exchange energy full stop. এটা একটা কারণ হলো আর একটা কারণ হচ্ছে যদি বলি জেড এফেক্টিভ সেখানে O প্লাস আর N প্লাস কার জেড এফেক্টিভ বেশি বলো কার জেড এফেক্টিভ বেশি হতে পারে গ্রেটার দ্যান অর লেস দ্যান N প্লাস এর জেড এফেক্টিভ বেশি হ্যাঁ সিগমা কম হ্যাঁ কার বেশি কার বেশি N প্লাস এর N প্লাসের জেড এফেক্টিভ বেশি O প্লাসের কম ঠিক বলছে বাকিরা কি বলছো ও প্লাসের বেশি না স্যার ও ক্লাসের ইলেকট্রন যেহেতু বেশি ওই জন্য জেড এফেক্টিভ বেশি হবে আচ্ছা আমরা এরা দুজন কি পিরিয়ডে আছে না গ্রুপে আছে সেম পিরিয়ড সেম পিরিয়ডে আচ্ছা পিরিয়ডে বাম থেকে ডানে গেলে জেড বাড়ে না কমে বাড়ে এটা আমরা উল্টো করে আমি এইভাবে লিখি বাম আমি N প্লাসটাকে এদিকে লিখি যেহেতু N প্লাসটা কম অ্যাটমিক নাম্বার হ্যাঁ তাহলে বাম দিক থেকে ডান দিয়ে গেলে জেড বাড়ে তাই তো আচ্ছা সিগমা কি হয় সিগমা কি হয় বাড়ে কারণ ইলেকট্রন বাড়ছে তাই তো আচ্ছা এদের ডিফারেন্সটা কি বলা হয় জেড এফেক্টিভ আচ্ছা এবার যখন মনে করো আমরা সেই যে রেডিয়াই প্রথম পড়েছিলাম পিরিয়ডিসিটিতে রেডিয়াইয়ের অর্ডার এটাও বাড়ছে বাম থেকে ডানে গেলে এটাও বাড়ছে বাম থেকে ডানে গেলে কিন্তু কাকে উইন করেছিলাম জেড কে ফলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি বলেছিলাম জেড এফেক্টিভ বাড়ে আর উপর থেকে নিচে গেলে কাকে উইন করেছিলাম সিগমাকে তাহলে জেড এফেক্টিভ কমে তো এই দুটো ফ্যাক্টর আমরা বলেছিলাম মনে আছে তাহলে উপর থেকে নিচে গেলে জেড এফেক্টিভ কমে আর বাম থেকে ডানে গেলে জেড এফেক্টিভ বাড়ে তো বাম থেকে ডানে গেলে লেফট টু রাইট যদি জেড এফেক্টিভ বাড়ে যে কোনো সে নিউট্রাল অ্যাটম হোক বা আয়ন হোক দুটোই তো পজিটিভ তাহলে দুজনেরই একটা করে ইলেকট্রন কম আছে জাস্ট এদিক থেকে চার্জের দিক থেকে সেম তাহলে চার্জ দিয়ে কোনো ব্যাপার নেই এখানে তাহলে এখানে বাম থেকে ডানে গেলে তোমার অবশ্যই কি হচ্ছে না জেড এফেক্টিভ বাড়ছে তো জেড এফেক্টিভ যদি বাড়ে তাহলে ইলেকট্রন এর যে আউটার ইলেকট্রন সেটা মোর টাইটলি বাউন্ড ইন কেস অফ O প্লাস ক্লিয়ার তাহলে অক্সিজেনে যদি লাস্ট ইলেকট্রনটা মোর টাইটলি বাউন্ড থাকে তাহলে এখান থেকে ইলেকট্রন বার করাটা টাফ ঠিক আছে তাহলে
ও প্লাসের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনটা টাইটলি বাউন্ড ডিউ টু হাই জেড ইফেক্টিভ, তাহলে ও প্লাস থেকে ইলেকট্রন বার করা কঠিন। তাহলে এক্ষেত্রে IE2 যেটা লাগবে সেটা কি হাই হবে কম্পেয়ার টু N প্লাস। তাহলে জেড এফেক্টিভের কনটেক্সটে যদি আমরা বিচার করি, তা সেক্ষেত্রেও যেহেতু ও প্লাসের জেড এফেক্টিভ N প্লাসের থেকে বেশি, তাই জন্য ও প্লাস থেকে ইলেকট্রন বার করতে অনেক বেশি এনার্জি লাগবে অ্যাজ কম্পেয়ার টু N প্লাস। তাই জন্য ও প্লাসের আয়োনাইজেশন এনার্জি বেশি দেন N প্লাস। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড এক্সপ্লেনেশন। বোঝা গেল? প্যারা চেঞ্জ করে লেখো। লেখো, অন দি আদার হ্যান্ড Z effective of O plus, on the other hand, Z effective of O plus greater than N plus. Full stop. Thus, the effect of both, full stop, thus the effect of both the increased Z effective, both the increased Z effective and exchange energy, এই এক্সচেঞ্জ এনার্জি বারবার আমরা ব্যবহার করছি। এক্সচেঞ্জ এনার্জিটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার যে পড়ছি তার শেষের দিকে পড়ব। শুধু এখানে মনে রাখো যে হাফ ফিল্ড কনফিগারেশন হলে তার এক্সচেঞ্জ এনার্জি বেশি থাকে, ফলে সে স্টেবল। এবার যখনই হাফ ফিল্ড কনফিগারেশন ভেঙে যায়, তার হিউজ লস অফ এক্সচেঞ্জ এনার্জি হয়, তাহলে একটা স্টেবিলিটির বিশাল পার্থক্য হয়ে যায়, ভীষণ সিস্টেম আনস্টেবল হয়ে যায়। তাই জন্য এখানে এর ক্ষেত্রে ই এক্সচেঞ্জ ভীষণ হাই, এখানে ই এক্সচেঞ্জ ভীষণ লো। এই ই এক্সচেঞ্জ কখন বেশি হাই হবে? যখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কনফিগারেশন হবে, সেটা আমরা ডিসকাস করব। শুধু এইখানে মনে রাখো, তাহলে হাফ ফিল্ডের জন্য ই এক্সচেঞ্জ খুব বেশি হবে, আর যখনই বিয়ন্ড হাফ ফিল্ড তখন সেটা ভীষণ লো এক্সচেঞ্জ এনার্জি হবে। ফলে এখান থেকে এখানে গেলে একটা হিউজ এক্সচেঞ্জ এনার্জির ফল হবে, ড্রপ হবে। তাই জন্য লস অফ এক্সচেঞ্জ এনার্জি হবে হিউজ, আর যত লস অফ এক্সচেঞ্জ এনার্জি হবে সিস্টেম তত আনস্টেবল হবে, তার মানে যেতে চাইবে না। তাই জন্য তোমাকে অনেক বেশি এনার্জি দিয়ে এই প্রসেসটা করতে হবে। ঠিক আছে? তো এইখানে বলছে তাহলে একটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি দিয়ে আমরা বিচার করলাম, মানে হাফ ফিল্ড দিয়ে, আর আরেকটা হচ্ছে আমরা জেড এফেক্টিভ দিয়ে বিচার করলাম। তাহলে দুটো প্যারালাল আমার কনক্লুশন দিচ্ছে। তাহলে দ্য ইনক্রিজড জেড এফেক্টিভ অ্যান্ড ই এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ এনার্জি disfavor the ionization of O plus, disfavor the ionization of O plus more compared to N plus, compared to N plus, compared to N plus. Hence, order of IE2 of oxygen greater than nitrogen. Okay? ঠিক আছে? স্যার কিছু শোনা গেল না। কোথা থেকে? স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? স্যার 10 থেকে একবার বলুন না। Hence order of IE2, Thus the effect of thus the effect of 10 থেকে একবার বলুন। thus the effect of both the increased Z effective, both the increased Z effective both the increased Z effective, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Both the increased Z effective and exchange energy disfavor the ionization of O plus more compared to N plus, compared to N plus, compared to N plus, compared to N plus.
ব্র্যাকেটে নিচে লেখো প্যারা চেঞ্জ করে হেন্স অর্ডার অফ IE2 of oxygen greater than nitrogen. Oxygen greater than nitrogen. লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা পারা যাবে। দেখো তো, ফসফরাস আর সালফার, ফসফরাস থেকে হবে P+ আর সালফার থেকে হবে S+। ওকে, আর ফসফরাস প্লাস থেকে আবার একটা ইলেকট্রন বার করলে কি হবে? P2+, সালফার প্লাস থেকে আবার একটা ইলেকট্রন বের করলে হবে S2+। আচ্ছা দেখো, নাইট্রোজেনের নিচে কে আছে বলো? ফসফরাস। হ্যাঁ, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস আর অক্সিজেনের নিচে আছে সালফাস। আমরা এক্ষুনি কম্পেয়ার করলাম কি, নাইট্রোজেন ভার্সেস অক্সিজেন। সেখানে ফার্স্ট আয়োনাইজেশন কম্পেয়ার করলাম আগের দিন, আবার সেকেন্ড আয়োনাইজেশনটাও কম্পেয়ার করলাম এখন। তাতে করে দেখলাম কি, ফার্স্টের ক্ষেত্রে কি হলো, কে বেশি হলো? IE1 নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, আর IE2 অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন। এটা পেলাম তো? তাহলে ফসফরাসের ক্ষেত্রে কি হবে? ওরা তো ঠিক নিচে আছে। IE1 হবে ফসফরাস গ্রেটার দেন সালফার, আর IE2 হবে সালফার গ্রেটার দেন ফসফরাস। ভেরি গুড। তাহলে সালফার গ্রেটার দ্যান ফসফরাস। আচ্ছা, তো এখানে এইটাকেই তোমাকে তোমার পরীক্ষায় নাইট্রোজেন অক্সিজেন দিতে পারে অথবা ফসফরাস সালফার দিতে পারে। উত্তর কি আলাদা হবে? না স্যার, একই থাকবে, শুধু ওখানে 3s3p আনবে। একদম। তাহলে আমাদের শুধু একটা শেল বেড়ে যাবে, শেল বেড়ে যাবে। 2s2p দিয়ে কম্পেয়ার করছিলাম, আমরা এখন 3s3p দিয়ে করবো। তো আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নিয়ে এখানে কোনো আমার মাথা ব্যথা নেই, শুধু SP কনফিগারেশন, হাফ ফিল, ফুল ফিল, এইগুলো নিয়েই ব্যাপার। তো ডেটা কি বলছে? ডেটা আমি একটু দেখি। ডেটা বলছে, আচ্ছা ডেটাটা এখানে নেই, মোটামুটি ওই ফসফরাস গ্রেটার দ্যান ফার্স্ট IE, সেটা হচ্ছে ফসফরাস গ্রেটার দ্যান সালফার, বাট সেকেন্ড IE সালফার গ্রেটার দ্যান ফসফরাস। এক্সপ্লেন। একদম সেম অ্যাজ প্রিভিয়াস টুকে দেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা IE1 ড্রপ করছে, আর এক্ষেত্রে IE2 ইনক্রিজ করছে। সালফার গ্রেটার দ্যান ফসফরাস। ঠিক আছে, লিখে নিয়েছো? বলছে the fast ionization energy of aluminium is less than magnesium, is less than magnesium. অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা বেরোলে ফুলফিলড অরবিটাল আসবে, সেটা মোর স্টেবল, সেজন্য মানে এটা লেস হবে। আচ্ছা, আমরা হ্যাঁ কনফিগারেশনটাকে দেখতে হবে, কনফিগারেশনটা দেখে নিই। আচ্ছা দেখো, আমাদের অ্যালুমিনিয়াম সেখান থেকে অ্যালুমিনিয়াম প্লাস হবে, তাই তো? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বলছি। আচ্ছা, আর এদিকে হবে Mg থেকে Mg প্লাস।
আচ্ছা অ্যালুমিনিয়াম তার কনফিগারেশন কি, ভ্যালেন্স কনফিগারেশন? 3s2 3p1। 3s2 3p1, সেখান থেকে কোথায় যাচ্ছে, মানে নিয়ন 3s2 3p1, সেখান থেকে যাচ্ছে নিয়ন 3s2, মানে একটা ইলেকট্রন রিলিজ করলো। আচ্ছা এখানেও একটা ইলেকট্রন রিলিজ করলো। আচ্ছা ম্যাগনেসিয়ামের কনফিগারেশন, নিয়ন 3s2। 3s2, এখানে হচ্ছে নিয়ন 3s1। তাহলে এই হচ্ছে রিলেটিভ কনফিগারেশন। এখন তুমি এখান থেকে যদি বিচার করো, তাহলে আমি কি করে বিচার করবো, এখানে কি বলবো বলো, বাকিরা কে কি বলছো বলো? খুব সিম্পল, অ্যালুমিনিয়ামের থ্রি পি থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ওটা ফুলফিলড হয়, তাই স্টেবল বেশি হবে। আচ্ছা এটাকে কি ফুলফিল Exchange পুরোপুরি বলা যায়? হবে। এটা কি পুরোপুরি ফুলফিলড? ফুলফিল এস, আর এটার ক্ষেত্রে বলো? ওটা যেহেতু ফুলফিল এস আছে, ওখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ওটা লেস এক্সচেঞ্জ এনার্জি হবে। আর কিছু? পি ইলেকট্রন যেহেতু লেস পেনিট্রেটেড থাকে, তাই ওই ইলেকট্রন আর সহজে হচ্ছে বেরোবে। লেস লেস পেনিট্রেট হয়ে থাকে। লেস কি বলো, আরেকবার বলো, শুনতে পাইনি। পেনিট্রেশন পাওয়ারটা বলছে স্যার, পেনিট্রেশন, এর যেহেতু ভেরি গুড ভেরি গুড হ্যাঁ ভেরি গুড। পেনিট্রেশন পাওয়ার, আমরা বলেছিলাম যে ইলেকট্রন যখন এই রকম কনফিগারেশন হবে, রিলেটিভ যে কনফিগারেশনটা এই রকম হবে, দেখো এটা হচ্ছে এনপি আর এটা এনএস, তাই না? আচ্ছা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দুটোর ক্ষেত্রে সেম তো? হ্যাঁ হ্যাঁ স্যার সেম। আর যখন এল, এল কত এখানে, এন হচ্ছে এখানে 3, এখানে 3, এল কত 1, এটা এল কত 0, তাহলে এল আলাদা। তার মানে যখনই এরকম হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাকে পেনিট্রেটিং পাওয়ার সেইটা তোমাকে আনতে হবে। কার বেশি পেনিট্রেটিং পাওয়ার? এস এর বেশি। এনএস গ্রেটার দ্যান এনপি, তাহলে যার পেনিট্রেটিং পাওয়ার বেশি তাহলে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন তার বেশি, তাই তো? তাহলে এই যে 3s এ যে দুটো ইলেকট্রন রয়েছে তার নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন বেশি দেন 3p1। তো এখান থেকে ইলেকট্রন বার করা আর এখান থেকে ইলেকট্রন বার করা কোনটা কঠিন হবে তাহলে? এমজিটা। এমজি, থেকে ইলেকট্রন বার করা। হ্যাঁ, কারণ এর পেনিট্রেশন পাওয়ারটা বেশি, আমরা আলোচনা করেছি আমরা ফ্যাক্টরসের মধ্যে। তো এই কারণে এমজি থেকে ইলেকট্রন বার করা কঠিন হবে। তো তোমাদের কোশ্চেন যাই আসুক না কেন, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ছাড়া অন্য যে কোনো কোশ্চেন আসুক না কেন, খেয়াল করবে যে হাফ ফিল্ড ফুল ফিল্ডের একটা গল্প তো দেখবে, আর তা যদি না থাকে তাহলে তার সঙ্গে দেখবে এই রকম কেস আছে কিনা, দুটো সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে বেরোচ্ছে অথচ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আলাদা বা সাবশেলটা আলাদা। যদি এই রকম হয় তাহলে সবসময় তুমি পেনিট্রেটিং পাওয়ারের গল্পটা এখানে আনতে হবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। তাহলে তাহলে অর্ডার অফ আই কি হবে? এমজি গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, ঠিক কি না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা
দেখো দেখো in case of magnesium and aluminium, in case of magnesium and aluminium, the first electron released from the first electron released from 3s subshell and 3p subshell respectively, 3s subshell and 3p subshell respectively, 3s subshell and 3p subshell respectively. ঠিক আছে, full stop. We know that order of penetrating power of different subshell, we know that order of penetrating power of different subshells, order of penetrating power of different subshells is order of penetrating power of different subshell is ns greater than np greater than nd greater than nf. হয়েছে, full stop. Again with increase in penetrating power of a subshell, with increase in penetrating power of a subshell, the attractive force between nucleus and that subshell, increases and the electron and the release of electron from that subshell becomes difficult, and high energy content becomes difficult and high energy content becomes difficult and high energy content. হয়েছে, high energy content, therefore না high energy content which results high ionization energy, হয়েছে, লিখেছো? এই যে কথাটা লেখা হলো, এই কথাটা হচ্ছে কমন কথা। যে কোনো জায়গায় যখন তুমি এই রকম পেনিট্রেটিং পাওয়ারের কম্প্যারিজন তুমি দেখতে পাবে, তখনই ওই উই নো দ্যাট থেকে শুরু করে এই পর্যন্তটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, একই কথা সব জায়গায়।
এবার প্যারা চেঞ্জ করে এবার এই কোশ্চেনের ক্ষেত্রে এবার লিখতে হবে যে এই কোশ্চেনে কী বলছে, যেখানে যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনের ব্যাপারটা এবার লিখতে হবে। দেখো ইন দিস কেস order of penetrating power 3s greater than 3p, 3s greater than 3p, 3s ব্র্যাকেটে mg greater than 3p ব্র্যাকেটে লেখো অ্যালুমিনিয়াম, 3s ব্র্যাকেটে mg greater than 3p ব্র্যাকেটে অ্যালুমিনিয়াম, ফুল স্টপ। So 3s electron in case of mg, so 3s electron in case of mg is more tightly bound compared to 3p electron of aluminium, compared to 3p electron of aluminium full stop. Hence the ionization, the first ionization energy, hence the first ionization energy of magnesium is greater than aluminium, magnesium is greater than aluminium. হয়েছে, লিখতে পেরেছো? স্যার এই জায়গাটা একটু বলে দিন, ইজ ইন কেস অফ এমজি ইজ মোর, তারপর কি বললেন? হ্যাঁ বলো বলো। স্যার এই যে এই জায়গাটা একটু আরেকবার বলে দিন, মানে ওই 3s ইলেকট্রন ইন কেস অফ mg ইজ মোর, তারপর কি বললেন? মোর টাইটলি বাউন্ড টুয়ার্ডস নিউক্লিয়াস। যে লিখেছো একটু বলে দাও, আমি কি বলেছিলাম তো ভেবে ভেবে বলছি। মোর টাইটলি বাউন্ড টুয়ার্ডস নিউক্লিয়াস অ্যাজ কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম, এরকম কিছু বলেছিলাম, 3p ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এটা গেল হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন। লাস্টে কি লিখলে, লাস্ট লাইনটা বলো কি লিখলে? Hence the first ionization energy of Mg is greater than aluminium. অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের উত্তরটা মিলে গেল। আচ্ছা এইবার ঠিক সিমিলার আগের মতো, মানে নাইট্রোজেন অক্সিজেনের মতোই কোশ্চেনটা, যে IE2 অফ অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম, উল্টে গেল তো? ঠিক আছে, উল্টে গেল। তাহলে এটাকেও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা অ্যালুমিনিয়াম সেকেন্ড আয়োনাইজেশন বলেছে, তাহলে কি হবে? Al প্লাস থেকে Al2 প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে এখানে তাহলে কি হবে বলো? আচ্ছা এমজিটা কি হবে? এমজি প্লাস থেকে আবার একটা ইলেকট্রন Mg2 প্লাস প্লাস ইলেকট্রন। আচ্ছা অ্যালুমিনিয়াম প্লাস এর কনফিগারেশন তাহলে কি হবে বলো? নিয়ন 3s2, 3s2। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 2 প্লাস যখন হবে তখন নিয়ন 3s1। আচ্ছা Mg কি ছিল? Mg প্লাস ঠিক তো? ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানে কম্প্যারিজনটা কিভাবে হবে বলো? দেখো পেনিট্রেটিং পাওয়ার দিয়ে এক্সপ্লেন হবে না হবে না? হবে না। কেন?
হবে না। কেন হবে না মানে সেটা বল। দুটোই এস দুজনেরই এস এন এনও দুটোই সেম, value। এনও 3, এনও 3, এল কত 0, এল 0, তাহলে দুজনেরই সাবশেল সেম। তাহলে যখন এরকম হবে তখন পেনিট্রেটিং পাওয়ার হবে না। পেনিট্রেটিং পাওয়ার কখন হবে? যখন এন সেম এল ডিফারেন্ট। হ্যাঁ, তো এখানে পেনিট্রেটিং পাওয়ারের গল্প নেই, তাহলে আমরা এই জিনিসটা এখানে উল্লেখই করব না। তাহলে এবার আমাদের তাহলে হাতে আর কি আছে হাতিয়ার ফ্যাক্টরস থেকে? ওই যে Mg3s1 থেকে একটা বেরিয়ে গেলে নোবেল একদম, এটা নোবেল গ্যাস, হ্যাঁ একদম একদম। তাহলে এটা হলো ফুলফিল্ড কনফিগারেশন। তাহলে ফুলফিল্ড কনফিগারেশন যদি হয় তাহলে স্টেবল বা মোর স্টেবল। তাহলে মোর স্টেবল যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এখানে, আচ্ছা মোর স্টেবল কথাটা বলবো না, মোর স্টেবল নয়, মানে স্টেবল স্পিসিস। আচ্ছা তাহলে এখানে এনার্জিটা কি লাগবে তাহলে? Mg+ থেকে Mg2+ এনার্জি কিরকম লাগবে? কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে হ্যাঁ, তো প্রোডাক্ট সাইড স্টেবল, তার মানে আমাদের এখানে আয়নস এনার্জিটা কম লাগবে। আর এইখানে দেখো, এইখানে ওরকম কোনো ফ্যাক্টর নেই, ফুলফিল্ড গল্প নেই, তাহলে এখানে নর্মাল কেস। আচ্ছা তাহলে এখানে স্পেশাল স্টেবিলিটি আছে প্রোডাক্ট সাইডে, তাহলে এখানে আয়নস এনার্জিটা আমার কমে যাবে, আর এখানে আয়নস এনার্জিটা কম্পারেটিভলি বেশি লাগবে। আর একটা সঙ্গে সেকেন্ড এক্সপ্লানেশন, যেটা সেকেন্ড আয়নস আগের কেসে বলেছিলাম নাইট্রোজেন অক্সিজেনে, জেড এফেক্টিভ দিয়ে। এক্স্যাক্টলি, জেড এফেক্টিভ। Mg+ আর অ্যালুমিনিয়াম প্লাস, জেড এফেক্টিভ কার বেশি? অ্যালুমিনিয়াম প্লাস। আমি এদিক থেকে লেফট টু রাইট যাচ্ছি, প্রথমে Mg আসে তারপর অ্যালুমিনিয়াম আসে, তাহলে জেড এফেক্টিভ অ্যালুমিনিয়াম, ডান দিকে গেলে অ্যালুমিনিয়ামের জেড এফেক্টিভ বাড়ছে। আচ্ছা তাহলে জেড এফেক্টিভ যদি ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রেও কি আয়নস এনার্জিটা এখান থেকে আয়নাইজ হওয়াটা কি টাফ? তো হ্যাঁ স্যার। তাহলে জেড এফেক্টিভের জন্য ও কি করবে? আয়নস এনার্জিটাকে বাড়িয়ে দেবে। ওকে, তাহলে এক্ষেত্রে Mg কমে যাচ্ছে, তাহলে জেড এফেক্টিভের দরুনও হচ্ছে Mg কমে যাচ্ছে, আবার ফুলফিল কনফিগারেশনের জন্য প্রোডাক্ট সাইডে সেটার জন্য Mg আয়নস এনার্জি কমে যাচ্ছে, দুটো মিলিয়ে Mg আয়নস এনার্জি কমে গেল। আর ফুলফিল কনফিগারেশনটাকে হাফ ফিল ফুলফিলকে আমরা কোন থিওরি দিয়ে ব্যাখ্যা করি? এক্সচেঞ্জ এনার্জি। ক্লিয়ার? তার মানে এখানে কি হচ্ছে? এখানে গেইন অফ এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে, তার মানে সিস্টেম স্টেবিলাইজড হচ্ছে। তো এইখানে সেই নাইট্রোজেন এবং অক্সিজেনের মতো একই এক্সপ্লেনেশন, একটা হচ্ছে ফুলফিল কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা যেটা, আর আরেকটা হচ্ছে জেড এফেক্টিভ দিয়ে ব্যাখ্যা। ক্লিয়ার? আচ্ছা লেখো। লেখো দেখো, in case of Mg, in case of the Mg, after second electron ionization, after second electron ionization, second electron ionization, after second electron ionization, Mg2+ becomes a stable full-filled configuration, becomes a full-filled stable configuration, becomes a full-filled stable configuration. So
for this ionization, less energy is required. For this ionization, less energy is required. On the other hand, প্যারা চেঞ্জ করে লেখো, on the other hand, the Z effective of aluminium plus, Z effective of aluminium plus is greater than Mg plus. Aluminium plus is greater than Mg plus. So removal of electron, from Mg plus, removal of electron from Mg plus is more easier as compared to aluminium plus. Aluminium plus, full stop. So again, ionization energy of Mg plus decreases. So again, ionization energy of Mg plus decreases. প্যারা চেঞ্জ করো, লেখো comparing the factors, এক নম্বর লেখো relative configuration, relative electronic configuration, এক নম্বর লেখো relative electronic configuration, কমা 2 নম্বর effective nuclear charge, IE2 required for Mg plus বা Mg লেখো, IE2 required for Mg, IE2 যখন বলছো তখন আর Mg plus বলতে হবে না, কারণ IE2 মানে সেকেন্ড আয়নশন অফ ম্যাগনেসিয়াম। IE2 of Mg is less than IE2 of aluminium. বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, তাহলে এটা হলো। আচ্ছা, সেম আচ্ছা ঠিক আছে, এটা হলো আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম। বলো।
একটা প্রশ্ন ছিল, বলছি যে ফার্স্ট জেনারেশন এনার্জি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামেরটা আপনি পেনিট্রেশন দিয়ে করালেন, আচ্ছা এরকম যদি ধরুন এরকম থাকলো যে ব্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন এরকম থাকলো 3p3 আর 3s1, তাহলে কি কার্ডটা বেশি হতো? 3p3 আর 3s1 3s1 3p3 3s1 always half field is more preferable. তাহলে এখানে পেনিট্রেশন দিয়ে চলবে না? না, হাফ ফিল্ড স্টেবল সবসময় মোর প্রেফারেবল। পেনিট্রেশনটা তারপরে, মানে যখন আদার দ্যান হাফ ফিল্ড ফুল ফিল্ড আছে, মানে ধরো 3s1 3p1 বা 3s1 3p2 3s1 3p5 এইরকম কেসগুলো, যেগুলো হাফ ফিল্ড ফুল ফিল্ডের গল্পটা নেই অ্যাকচুয়ালি। ওকে, যদি তুমি হাফ ফিল্ড ফুল ফিল্ড পেয়ে যাও কোথাও, তাহলে সেটাকেই প্রথম তুমি প্রায়োরিটি দেবে। হাফ ফিল্ড ফুল ফিল্ড মানে রিলেটিভ কনফিগারেশন, মানে রিলেটিভ কনফিগারেশনে আমরা দেখো যখন ফ্যাক্টরগুলো আলোচনা করেছিলাম, রিলেটিভ কনফিগারেশনে একটা ভিভিআই দিয়েছিলাম, বুঝছো? এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানেই হচ্ছে তুমি যখনই রিলেটিভ কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা দিয়ে দিতে পারছো, মানে হাফ ফিল্ড ফুল ফিল্ড দিয়ে, তখন আর তোমার ওই মানে পেনিট্রেটিং পাওয়ার টাওয়ারের কোনো রকম এক্সপ্লানেশন আনবে না। বোঝা গেল? যদি আনো তাহলে দেখবে যে রেজাল্ট অনেক সময় উল্টে যেতে পারে, কারণ ওটা একটা মাইনর ফ্যাক্টর। মানে এই যে রিলেটিভ কনফিগারেশন ইজ মোর প্রায়ার অ্যাজ কম্পেয়ার টু পেনিট্রেটিং পাওয়ার। এবার যখনই তুমি রিলেটিভ কনফিগারেশনে আসবে, একটা রেজাল্ট পাচ্ছ, দেখা যাচ্ছে এমন অনেক কেসে হবে পেনিট্রেটিং পাওয়ার রেজাল্ট আসলে যে এটা যদি বাড়ে এটা কমে যাবে, উল্টো রেজাল্ট আসবে। তো সবসময় তাহলে কোনটাকে তখন তুমি গ্রহণ করবে? একজন বলছে বাড়ছে, একজন বলছে কমছে, তাহলে কোনটাকে নেব আমি? আগে হাফ ফিল্ড ফুল ফিল্ডটা দেখি। তাহলে এইটাকে আমি প্রায়োরিটি দেবো, এটাকে আমি আনবোই না তখন এক্সপ্লানেশনের মধ্যে। ক্লিয়ার? যদি এটা অ্যাবসেন্ট থাকে, এটা যদি অ্যাবসেন্ট থাকে তখন আমি এই পেনিট্রেটিং পাওয়ার টাওয়ার দিয়ে এক্সপ্লেন করব। সিমিলার কোশ্চেন। আচ্ছা, আমরা এক্ষুনি আলোচনা করলাম কার ম্যাগনেসিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ম্যাগনেসিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম এদের উপরে কারা আছে? ম্যাগনেসিয়ামের উপরে কে আছে? বেরিলিয়াম। অ্যালুমিনিয়ামের উপরে বোরন। আচ্ছা, ম্যাগনেসিয়ামের রেজাল্ট তো তুমি দেখলে যে I1 কি হলো, কার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি, Mg গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম। আর I2 কি পেলে? অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান Mg, তাই তো? তাহলে একই গ্রুপের এলিমেন্ট, তাহলে সিমিলারিটি থাকবে। তাহলে এখানে রেজাল্ট কি আসবে? I1 হিলিয়াম গ্রেটার দ্যান বোরন। আর সেকেন্ড বোরন গ্রেটার দ্যান বেরিলিয়াম, ঠিক কি না? ঠিক কি না? তাহলে পরীক্ষার সময় কোশ্চেন ম্যাগনেসিয়াম দিয়ে দিতে পারে, আবার বোরন অ্যালুমিনিয়াম দিয়েও দিতে পারে, এই বোরন বেরিলিয়াম দিয়েও দিতে পারে। তাহলে লেখো I1 অফ beryllium greater than boron, but I2 of boron greater than beryllium. Explain. পারা যাবে? আলাদা কিছু হবে? আলাদা কিছু হবে না স্যার, শুধু কি পার্থক্য হয়ে যাবে? এই 3s হ্যাঁ 3 গুলো সব 2 হয়ে যাবে, তাই তো? 2s। হ্যাঁ 3s গুলো সব 2s হয়ে যাবে, আর নিয়নটা হয়ে যাবে কি? হিলিয়াম, ঠিক কি না? তাহলে পারা যাবে, এটা আর করাচ্ছি না, একই লেখা একই হবে, একদম সেম লেখা হবে, শুধু বোরন অ্যালুমিনিয়ামের জায়গায় লিখবে বোরন,
আর ম্যাগনেসিয়ামের জায়গায় লিখবে সরি বেরিলিয়ামের জায়গায় সরি কি বললাম, অ্যালুমিনিয়ামের জায়গায় লিখবে বোরন, আর ম্যাগনেসিয়ামের জায়গায় লাগবে বেরিলিয়াম, আর কনফিগারেশন 3s এর জায়গায় হয়ে যাবে 2s, আর সব এক্সপ্লেনেশন একদম সেম। তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। ওদিকে ফসফরাস সালফার একটা হোমওয়ার্ক থাকলো, আর এটা একটা হোমওয়ার্ক থাকলো, সেম এক্সপ্লেন একদম কপি হবে পুরো। আচ্ছা, পিরিয়ডিক টেবিলে তোমরা দেখবে যে 3D সিরিজ যেটা আছে না, 3D সিরিজে কারা কারা আছে বলো দেখি, 3D সিরিজে কারা কারা আছে? 3D হ্যাঁ, ফোর্থ পিরিয়ড। আচ্ছা, ফোর্থ পিরিয়ডটা পুরোটা লিখি। হ্যাঁ, ফোর্থ পিরিয়ডটা দেখো, ফোর্থ পিরিয়ড শুরু হয় পটাশিয়াম থেকে, তারপর ক্যালসিয়াম, এটা হয়ে গেল এস ব্লক। তারপর কি হচ্ছে, ডি ব্লক শুরু হচ্ছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, ফেরাস নয়, আয়রন, ফেরাম, আয়রন, ভুলভাল একদম শেখা যাবে না। ভুল শিখে গেলে সারা জীবন ভুলই থেকে যাবে, আর পরে যখন পড়াবে ছাত্র হাসবে। তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর কোবাল্ট, তারপর নিকেল, কপার, জিঙ্ক। নিকেল, জিঙ্ক, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, এই হয়ে গেল ডি ব্লক। হ্যাঁ, এটা হলো ডি ব্লক, মানে আমরা অ্যাকচুয়ালি লিখছি হচ্ছে ফোর্থ পিরিয়ড। আচ্ছা, ফোর্থ পিরিয়ড এটা জিঙ্ক হলো। এবার জিঙ্কের পরে এবার ডি ব্লক শেষ হয়ে গেলে কি শুরু হচ্ছে? পি ব্লকের প্রথম এলিমেন্ট। তাহলে এখানে জিঙ্কের পাশে কে আছে? গ্যালিয়াম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর লাগবে না। আচ্ছা দেখো, খেয়াল করো, এই জায়গা থেকে এইটুকু আমি তুলে দেবো। তাহলে এরা পরপর 3টে এলিমেন্ট, তার মধ্যে দুটো হচ্ছে ডি ব্লকের ট্রানজিশন, মানে জিঙ্ক তো ট্রানজিশন নয়, তাই না? জিঙ্ক ট্রানজিশন, জিঙ্কি ট্রানজিশন না স্যার, কারণ ফুলফিল্ড ডি আছে ইন এলিমেন্টাল অ্যান্ড স্টেবল অক্সিডেশন স্টেটে। আচ্ছা, তাহলে এই পরপর 3টে এলিমেন্ট তুলে নিলাম। আচ্ছা, ইন জেনারেল বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি কি হয়? আইই বাড়ে। কেন? কারণ জেড এফেক্টিভ বাড়ে, এটা নর্মাল ট্রেন্ড, তাই না? তাহলে এখানে নর্মাল ট্রেন্ড যদি এটা হয়, তাহলে তোমার আয়নাইজেশন এনার্জি অর্ডার কি হওয়া উচিত? এটা তো এটা হওয়া উচিত। এবার কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন বলছে I1 of copper less than I1 of zinc। উল্টে গেল না বাড়লো? ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো, এবার তো লেস দ্যান হওয়ার কথা ছিল, গ্রেটার দ্যান I1 of গ্যালিয়াম। এই জায়গাটা রেজাল্ট উঠে গেল তো? হ্যাঁ স্যার, এখানে পেনিট্রেটিং পাওয়ার আর ওই ফুলফিল দিয়ে ব্যাখ্যা করে এই জায়গাটা ভুল হয়েছে। তাহলে আমাদের এই 3টে যদি কম্প্যারিজন দেয়, তাহলে আমাদের প্রথম দুটোর ক্ষেত্রে কপার এবং জিঙ্কের ট্রেন্ড তো ঠিকই আছে, কিন্তু থার্ড এলিমেন্ট গ্যালিয়াম, সেই গ্যালিয়ামের দেখো ট্রেন্ড পাল্টে গেল, ওর বেশি হওয়ার কথা জিঙ্কের থেকে, কিন্তু কমে যাচ্ছে। এটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো,
আমাদের ফার্স্ট আয়োনাইজেশন বলেছে, তাহলে আমাদের প্রত্যেকটারই ফার্স্ট আয়োনাইজেশনের জন্য কি হয় সেটা দেখতে হবে। দেখো কপার থেকে কপার প্লাস হয় একটা হলো, জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস হয়, আর গ্যালিয়াম থেকে গ্যালিয়াম প্লাস হয়। এই হচ্ছে তিনটা কেস ফার্স্ট আয়োনাইজেশন। আচ্ছা, যদি আমি কপার দেখি, কপারের কনফিগারেশন কি? 3D9 4s1 ও কপার 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 10, 3d10 4s1 4s1 হ্যাঁ 4s1 3d10 4s1। আচ্ছা, এবার কপার প্লাস যদি করি তাহলে তুমি যেটা বলছো সেটা হবে, মানে কি হবে? কি হবে কপার প্লাস? 3d 3D9 না, 3d9 কখনো হবে না, 4s থেকে আগে বেরোয়, আমরা স্ল্যাটাস রুলে পড়েছি। 4s থেকে আগে বেরোয় না ইলেকট্রন, কোথায় পড়েছি? কেন 4s থেকে আগে বেরোয়? 3d থেকে বেরোয় না কেন? ডেড এফেক্টটা কম বলে পড়ে। একদমই। তাহলে এইটা হলো, তাহলে এটা একটা হলো কপার থেকে কপার প্লাস। আচ্ছা, এবার জিঙ্ক, জিঙ্কের কনফিগারেশন 3d10 4s2, 3D10 4s2 আর তারপর 3d10 4s1। 3D10 4s1 আচ্ছা, গ্যালিয়াম 3d10 4s2 4p1, গ্যালিয়াম প্লাস 3d10 3d10 4s2। 4s2। এই তো কনফিগারেশন। তাহলে এবার তোমাকে এখান থেকে চেক করে বলতে হবে। বলতে পারবে? আমি একটু দেখি ভ্যালু দেওয়া যায় কিনা, ভ্যালুগুলো একটু দিলে সুবিধা হবে তোমার। এক মিনিট আমি দেখছি একটা ভ্যালুগুলো যদি দেওয়া যায়। দেখো, কপারের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার 745.5 কিলোজুল পার মোল। আচ্ছা, আর জিঙ্কের ক্ষেত্রে ফার্স্ট আই হচ্ছে 906.4, আর গ্যালিয়ামের ক্ষেত্রে হচ্ছে 578.8। ওকে, তো অর্ডারটা কি দাঁড়াচ্ছে তাহলে? অ্যাকচুয়ালি জিঙ্কের থেকে এরা দুজন ছোট, আমি অর্ডারে দেখতে পাচ্ছি, কিন্তু ভ্যালু যতক্ষণে না বসাচ্ছি তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কতটা ছোট। জিঙ্কের থেকে এরা দুজন ছোট, এবার এদের দুজনের মধ্যে আবার কপার আর গ্যালিয়ামের মধ্যে কে ছোট, কে বড়? কপার বল।
তাহলে ওভারঅল অর্ডারটা কি দাঁড়াচ্ছে? কপার, জিঙ্ক, তারপর কপার, তারপর গ্যালিয়াম। তারপর গ্যালিয়াম। এটা হচ্ছে IU1 এর, তারপর হ্যাঁ এইটা হচ্ছে কোশ্চেনে, এইটাই হচ্ছে অর্ডার। তো পরীক্ষা যখন দেবে তখন এইভাবে দেবে, এইভাবে দেবে, বা এইভাবে যদি দেয় তাহলে ভ্যালু বলে দেবে। আচ্ছা, এবার তুমি দেখো তাহলে আমাকে এই এক্সপ্লানেশনটা দিতে হবে যে জিঙ্ক গ্রেটার দ্যান কপার গ্রেটার দ্যান গ্যালিয়াম। বলো। জিঙ্কের ক্ষেত্রে মানে 3d10 4s2, হ্যাঁ। যেহেতু ফুলফিল s অরবিটাল সেজন্য ওখান থেকে বের করতে তো হাই আয়নাইজেশন লাগবে। আর কপার আর গ্যালিয়ামের ক্ষেত্রে ফুলফিল নয়, এক মিনিট, এটা ফুলফিল কনফিগারেশন নয়। ফুলফিল মানে হচ্ছে 4p6 4p6 নেই এখানে, ফুলফিল এস বলতে পারো। আচ্ছা বলো। হ্যাঁ স্যার, ওই ফুলফিল এস সেজন্য বেশি হবে। আর বাট সিইউ আর ওই গ্যালিয়ামের ক্ষেত্রে ওখানে 4s, এখানে 4s এর পেনিট্রেটিং পাওয়ার 4p অপেক্ষা বেশি হয়, ওই সিইউ এর ক্ষেত্রে বেশি হবে 4p। একদম। তাহলে প্রথমে হচ্ছে জিঙ্ক ভার্সেস কপার করে নেব আমরা, এই দুটো। এই কম্পারিজনগুলো একটু খেয়াল করে করতে হবে, মানে খুব তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে ভুল হবে। জিঙ্ক ভার্সেস কপার যদি করি, তো জিঙ্ক ভার্সেস কপারটা একদম সিম্পল, কারণ আমার এখানে কোনো মানে ইয়ে নেই, জেনারেল ট্রেন্ড থেকে আলাদা কিছু না। জিঙ্ক ভার্সেস কপার করলে জেনারেল ট্রেন্ড এটাই বলে যে জিঙ্ক সবসময় কপারের থেকে বেশি হবে, কারণ জিঙ্ক হচ্ছে কপারের পরে অবস্থিত, কারণ জেড এফেক্টিভ বেশি। তো জেড এফেক্টিভ বেশি মানে তার যে বেশি হবে এটা স্বাভাবিক। তো এটা তো নর্মাল ট্রেন্ড। আমার মেনলি যেটা ব্যাখ্যা করতে হবে কপার ভার্সেস গ্যালিয়াম। কপার ভার্সেস গ্যালিয়ামে কপার কেন গ্যালিয়ামের থেকে বড় হলো, কিন্তু আমার জেনারেল ট্রেন্ড হওয়া উচিত ছিল গ্যালিয়াম বেটার দ্যান কপার, কিন্তু কপার কেন গ্যালিয়ামের থেকে বড় হলো সেটা দেখো। কপার ভার্সেস গ্যালিয়ামে দেখো, এই দেখো এটা 4s আর এটা কি 4p। তাহলে এখানে কি 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 রুল খাটবে? পেনিট্রেটিং পাওয়ার 4s গ্রেটার দ্যান 4p। তাহলে কোথা থেকে ইলেকট্রন বার করা টাফ? 4s থেকে। তাহলে ইলেকট্রন বের করা টাফ কপারের জন্য, তাহলে কপারের আয়নিক এনার্জি কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে লেখো। কারো কোনো অসুবিধা থাকলে বলবে। লেখো for zinc the ionization process breaks down the full-filled 4s2 structure while copper and gallium for copper and gallium the products attain the full-filled level. Products attain the full-filled subshell বা full-filled level বা full-filled subshell. গ্যালিয়ামের ক্ষেত্রে 4s2 আর কপারের ক্ষেত্রে 3d10, তাই তো? সাবশেল, ফুল স্টপ। Thus ionization process of zinc, the ionization process for zinc is highly disfavored
is highly disfavored, is highly disfavored, is highly disfavored, ঠিক আছে, ফুল স্টপ। প্যারা চেঞ্জ করে লেখো, ফর গ্যালিয়াম, for gallium the electron is removed from, for gallium the electron is removed from, for gallium the electron is removed from p subshell, removed from p subshell, while for copper, while for copper, while for copper it is S subshell, it is S subshell, while for copper it is S subshell, it is S subshell, full stop. We know the penetrating power, we know the penetrating power NS greater than NP, বা ডাইরেক্ট তুমি লিখতে পারো 4S greater than 4P, penetrating power 4S greater than 4P, full stop. So the ionization of gallium is, so the ionization of gallium is more favored over the ionization of copper, over the ionization of copper. Hence the overall order of IE1 is, hence the overall order of IE1 is, hence the overall order of IE1 is বলে এই জিঙ্ক গ্রেটার দ্যান কপার গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, এই গ্যালিয়াম লিখে দাও, জিঙ্ক গ্রেটার দ্যান কপার গ্রেটার দ্যান গ্যালিয়াম। হয়েছে, লিখেছ? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, I1 of silver, silver মানে 47 অ্যাটমিক নাম্বার, হচ্ছে ক্যাডমিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম। ক্যাডমিয়াম হলো 48 আর ইন্ডিয়াম 49, তাহলে পরপর অবস্থিত একটা পিরিয়ডে। এদের ভ্যালুগুলো এটা বলেছে, আমি ভ্যালুগুলো লিখে দিই। 731 কিলোজুল পার মোল, 867.7, 558.3, এগুলো সব কিলোজুল পার মোলে। বলছে এইটা এক্সপ্লেন করো। কি করতে হবে? এগেইন ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পেরেছো কি বলেছে? কপার, জিঙ্ক আর গ্যালিয়ামের মতোই তো হবে স্যার, মানে এর নিচে নিচে অবস্থিত। একদমই, এই তো ধরে ফেলেছে। কপারের নিচে আছে কে? সিলভার।
তারপর জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম। তারপর এই এখানে এটা একটা ভুল হলো অর্ডার, গ্যালিয়ামের নিচে ইথেরিয়াম। এইটা এটা 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 গেটার দেন। আচ্ছা তারপর হচ্ছে, তারপর কি গ্যালিয়ামের নিচে ইন্ডিয়াম। ইন্ডিয়াম। আমাদের এর অর্ডারটা কি এসেছিল? এটা তো, তাহলে এটার অর্ডার কি আসা উচিত? সেম। আলাদা হবে এক্সপ্লানেশন? না স্যার, কনফিগারেশন লিখে নাও। এটা তাহলে ওটা ছিল 3D10 4s1, এটা তাহলে কি হবে? 4D10 5s1। 5s1। এটা কি হবে? 4D10 5s2। এটা কি হবে? 4D10 5s2 5p1। 5p1। সেম এক্সপ্লানেশন। প্রবলেম আছে কোনো? না স্যার পারবো। তাহলে সেম অ্যাজ অ্যাবাভ, একদম কপি লেখাটা, শুধু এলিমেন্ট পাল্টে যাবে, কনফিগারেশনের একটা করে সেল পাল্টে যাবে। তাহলে এটাও হোমওয়ার্ক। সিমিলারলি আবার একটা হোমওয়ার্ক, মানে আবার একটা কোশ্চেন দেখো। I1 of gold 8G থ্যালিয়াম, কি অর্ডার হবে? এবার তোমরাই বলো অর্ডার কি হবে? গোল্ড এইচ এর থেকে কম হবে আর আর এইচ থ্যালিয়ামের থেকে বেশি হবে। তাই তো? তাহলে কেন এটা কেন বললে? এটা এর নিচে অবস্থিত, এটা এর নিচে, এটা এর নিচে, তাই তো? তাহলে এদের ভ্যালু বলছে এটা হচ্ছে 890, এটা বলেছে 1007, এটা বলেছে 589। মিলল? ঠিক আছে, একই তো উত্তর। তার মানে এই অ্যাকচুয়ালি HG গ্রেটার দ্যান AU গ্রেটার দ্যান TL, এক্ষেত্রেও তাই। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ক্যাডমিয়াম গ্রেটার দ্যান AG গ্রেটার দ্যান ইন্ডিয়াম। যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে এরকমভাবে দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকলে আগে এরকমভাবে দেওয়া থাকতে পারে। তাহলে এটাও এক্সপ্লেন, সেম অ্যাজ অ্যাবাভ, তাই তো? এটাও হোমওয়ার্ক, এটাও সেম অ্যাজ অ্যাবাভ। ওকে, এগুলো লিখবে, তোমার প্র্যাকটিস হবে। তাহলে লেখা নিজের মতো করে লিখবে, আমি যেটা লিখিয়েছি তার থেকে একটু আলাদা করে নিজের মতো করে লিখবে, তাহলে লেখার অভ্যাসটা তৈরি হবে। যে কোশ্চেনের অ্যান্সারগুলো, যেহেতু এইগুলো সব লিটারেচার, তো লিটারেচার বেসডগুলো সবসময় লেখার প্র্যাকটিস করলে লেখার ক্ষমতাটা বাড়ে, যে কোশ্চেনের কোয়ালিটিটা ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লেখো। স্টেট অ্যান্ড এক্সপ্লেন the factors influencing the ionization energy of the element, কোনটা লিখবে? কি লিখবে? এটার জন্য অ্যানসার কি? ওই হাফ ফিল ফুল ফিল্ডের ব্যাপারটা না, শুধু ওটা কেন, ফ্যাক্টরস গভর্নিং বলে, মানে পাঁচটা যে ছিল হ্যাঁ 5টা পয়েন্ট লিখেছিলাম না, 5টা পয়েন্ট যে ফ্যাক্টরসগুলো লেখা হয়েছিল সেই ফ্যাক্টরসগুলো লিখতে বলেছে এখানে।
তাহলে এটা তোমার 2 নম্বরের কোশ্চেন। ওকে, এর সঙ্গে যে কোশ্চেনটা, এটা তো তুমি পারবে, থিওরিটিক্যাল কোশ্চেন যেটা লিখিয়ে দিয়েছিলাম সেটাই লিখবে, 5টা পয়েন্ট লিখবে। আচ্ছা, এর সঙ্গে যে কোশ্চেনটা জুড়ছে সেটাই হচ্ছে আমি আলোচনা করতে চাইছি। এর সঙ্গে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, বলছে যদি ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন valence electronic configuration of both calcium and zinc is 4s2, but fast IE of calcium is lower than zinc. ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কোশ্চেনটা বলছে লিখে নিয়েছো? এটাকে এক্সপ্লেইন করো। দেখো, বলছে ক্যালসিয়াম এবং জিঙ্ক দুজনেরই ভ্যালেন্স কনফিগারেশন হচ্ছে 4s2, তাই না? ভ্যালেন্সের দুজনেরই 4s2 আছে, ক্যালসিয়ামেরও 4s2 আছে, জিঙ্কেরও 4s2 আছে, কিন্তু বলছে আয়োনাইজেশন এনার্জি তাহলে দুজনেরই সেম হওয়ার কথা। আচ্ছা, কিন্তু বলছে আয়োনাইজেশন এনার্জি ক্যালসিয়ামের কম, জিঙ্কের বেশি। এখানে 3d10 আছে স্যার। খুব স্মার্ট হয়ে গেছে ছেলেমেয়েরা। ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম প্লাস আর জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস। কোশ্চেনটা কিছুই না, জাস্ট বলছে এর হচ্ছে 4s2 কনফিগারেশন, 4s2, এটা হচ্ছে 4s2, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে 3d10। আমার বলেছে ভ্যালেন্স কনফিগারেশন, তো ভ্যালেন্স 4s2, নো প্রবলেম। তো কোশ্চেন যেটা বলতে চাইছি যে দুজনেরই তো ভ্যালেন্সে 4s2 আছে, এবং আমরা জানি যে ভ্যালেন্সের কনফিগারেশনের উপর সমস্ত প্রপার্টিটা ডিপেন্ড করে। তো ভ্যালেন্সের কনফিগারেশন যদি সেম হয় তাহলে দুটো প্রপার্টি সেম হবে, তো আয়োনাইজেশন এনার্জি দুজনের সেম হওয়ার কথা। কিন্তু বলছে আয়োনাইজেশন এনার্জি জিঙ্ক গ্রেটার দ্যান ক্যালসিয়াম। তো এটা আমি কি করে এক্সপ্লেন করব? তো 4s2 থেকে এটা হয়ে যাবে 4s1, হ্যাঁ, মানে এগুলো আর্গন, 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 3d10, 4s1। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও 4s থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এখানেও 4s থেকে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে কি পেনিট্রেটিং পাওয়ারের কম্প্যারিজন আসবে? পেনিট্রেটিং পাওয়ারের কম্প্যারিজন আসবে? না স্যার। হাফ ফিল্ড ফুল ফিল্ডের কনফিগারেশন আসবে? হাফ ফিল্ড ফুল ফিল্ডের কম্প্যারিজন আসবে? দুজনেরই তো একই কনফিগারেশন, 4s2, এরও 4s2, ওরও 4s2, তো দুজনেরই ফুল ফিল্ড, তাহলে কম্প্যারিজন এক্ষেত্রেও আসছে না। কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে এই যে প্রেজেন্স অফ 3d10, কিন্তু যেটা ক্যালসিয়ামের ক্ষেত্রে নেই। এবার এই 3d10 ইলেকট্রন যেটা আছে, 3d অরবিটাল যেটা ফুল ফিল্ড, তাহলে 10d ইলেকট্রন, এই 10d ইলেকট্রন যে আছে, এই 10d ইলেকট্রনের শিল্ডিং পাওয়ার কি? হ্যাঁ, শিল্ডিং পাওয়ার কি ডি অরবিটালের? লো না হাই? লো। ভেরি লো, মানে পুয়ার শিল্ডিং। আর পুয়ার শিল্ডিং যদি হয় তাহলে সিগমা কি হয়? সিগমা কি হয়? লো। সিগমা কমে যায়। আর আমরা জানি তাহলে সিগমা কমে গেলে জেড এফেক্টিভের সঙ্গে সিগমার কি রিলেশন? জেড মাইনাস সিগমা। তো সিগমা যদি কমে যায় ডিউ টু দ্য প্রেজেন্স অফ D10, তাহলে জেড এফেক্টিভ কি হবে? বাড়বে।
বাড়বে। তো জেড এফেক্টিভ যদি বেড়ে যায় তাহলে এই যে নিউক্লিয়াসটা এর আছে জিঙ্কের, তাহলে নিউক্লিয়াসের এই যে 3d4s এইটার জন্য, এই 3Dর জন্য নিউক্লিয়ার জেড এফেক্টিভ চার্জটা বেড়ে গেল, তাহলে এ কী করবে? 4sকে আরও নিজের দিকে টানবে না? নিজের দিকে টানবে তো 4sকে। তাহলে 4s যে ইলেকট্রন আছে তাকে বার করা কি টাফ হয়ে যাবে না সহজ হবে? টাফ হবে। তাহলে ইলেকট্রন বেরোতে চাইবে না, তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কি হয়ে যাবে? তাহলে বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তো আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাবে। তো জিঙ্কের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে, তাহলে এর ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা বেড়ে গেল। কিন্তু এখানে ওই ফ্যাক্টরটা মানে ডি কন্ট্রাকশন যেটা বা ডি অরবিটালের কোনো প্রেজেন্স এখানে নেই, তাহলে ওই ফ্যাক্টরটা নেই, তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কী হবে? কম্পারেটিভলি লো হবে। ঠিক আছে, তাই জন্য জিঙ্কের ক্ষেত্রে যদিও দুজনেরই ক্যালসিয়াম জিঙ্ক 4s2 কনফিগারেশন কন্টেন করছে, অথচ জিঙ্কের তোমার এটা বেশি, জেড এফেক্টিভটা বেশি, ফলে তোমার আয়োনাইজেশন এনার্জিটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? এই ঘটনাটাকে যে এটা এক্সপ্লেন করলাম, এই ঘটনাটাকে কি বলা হয়? কি বলা হয়? কি কন্ট্রাকশন? ল্যান্থানাইট। কেন? এখানে কি এফ আছে? এফ থাকলে ল্যান্থানাইট কন্ট্রাকশন। এখানে কি আছে? ডি আছে। ডি থাকলে কি বলা হবে? ডি কন্ট্রাকশন। আর এফ কন্ট্রাকশনের ক্ষেত্রে প্রথম এলিমেন্ট, এফের প্রথম এলিমেন্ট কি বলে ল্যান্থানাম থেকে শুরু হয়, ল্যান্থানামের পর থেকে শুরু হয়, সিরিয়াম থেকে। তাহলে যেহেতু ল্যান্থানামের পর থেকে শুরু হচ্ছে, তাই ওটাকে ল্যান্থানাইট কন্ট্রাকশন বলা হয়। কিন্তু ডি যদি হয়, ডি শুরু হয় কোথা থেকে? স্ক্যান্ডিয়াম থেকে। হ্যাঁ, তাই জন্য বলা হয় স্ক্যান্ডাইট কন্ট্রাকশন। স্ক্যান্ডাইট কন্ট্রাকশন আর ল্যান্থানাইট কন্ট্রাকশন। স্ক্যান্ডাইট কন্ট্রাকশন মানে ডি কন্ট্রাকশন, আর ল্যান্থানাইট কন্ট্রাকশন মানে এফ কন্ট্রাকশন। যখন D10 থাকবে বা ডি অরবিটাল থাকবে তখন তুমি ডি কন্ট্রাকশন বা স্ক্যান্ডাইট কন্ট্রাকশন বলবে। যখন F10, F14 বা এফ ইলেকট্রন থাকবে তখন তাকে বলবে তুমি এফ কন্ট্রাকশন বা ল্যান্থানাইট কন্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি আছে? ডি কন্ট্রাকশন। এই জিনিসগুলো লিখে নিয়েছো পুরোটা? আচ্ছা, এবার অ্যান্সার লেখো। লেখো, হেয়ার ইন কেস অফ ক্যালসিয়াম অ্যান্ড জিঙ্ক, here in case of calcium and zinc, here in case of calcium and zinc have 4s2 configuration, have 4s2 configuration, but the fast ionization energy, the fast ionization energy of zinc is higher than calcium, is higher than calcium, is higher than calcium. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, the IP value বা ionization potential বা ionization energy যাই বলো না কেন, the IP value of zinc is higher due to presence of lower screening field D subshell, lower screening field D subshell, lower screening field D subshell, comma, lower screening field D subshell, comma, the effective nuclear charge, the effective nuclear charge for Z, for zinc, nuclear charge for zinc
effective nuclear charge for zinc is very high, So, the removal of electron, is difficult removal of electron is difficult from 4s subshell of zinc, প্যারা চেঞ্জ করো, লেখো but in case of calcium, due to absence of any D or F subshell, comma, no such effect is observed. No such effect is observed. Full stop. Para change kore lekho. So, the fast ionization energy of zinc, is higher than calcium. হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে আবার একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, দেখবে বেশ কবার এসছে কোশ্চেনটা। তোমরা কোশ্চেন পেপার সবাই পেয়েছো তো প্রিভিয়াস ইয়ার? হ্যাঁ স্যার। কোশ্চেন পেপারটা দেখবে, আয়োনাইজেশন এনার্জির উপরে যা যা কোশ্চেন আছে সেগুলো দেখবে যে সব কমপ্লিট হলো কিনা, বা এর আগে যেগুলো পড়ানো হলো সেগুলো থেকে রেডিয়াইয়ের উপরে কোশ্চেনগুলো দেখবে, পুরো কোশ্চেন সেটটা দেখবে কিছু বাকি রইল কিনা। যদি কিছু বাকি থাকে সেগুলো চেষ্টা করবে নিজে পারবে কিনা, যদি না পারো তাহলে আমাকে বলবে। পুরো কোশ্চেন সলভ করতে হবে, ওখানে যে কোশ্চেনগুলো আছে প্রায় 100-র উপরে কোশ্চেন আছে, হ্যাঁ প্রায় 20-22 বছরের কোশ্চেন মনে হয় আছে ওখানে, তো ওগুলো সব সলভ করতে হবে, তাহলে ওর বাইরে কিছু আসবে না। Explain the variation of the second ionization energies ব্র্যাকেটে ইলেকট্রন ভোল্ট
of the elements given in parenthesis. Given in parenthesis. বলছে mg 15.035 aluminium 18.828 silicon 16.345 phosphorus 19.725 sulfur 23.33 আর ক্লোরিন 23.81 ঠিক আছে দেখো তো এই যে বলছে ডেটাগুলো এগুলো সব হচ্ছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির মানে mg প্লাস থেকে mg2 প্লাস অ্যালুমিনিয়াম প্লাস থেকে অ্যালুমিনিয়াম 2 প্লাস সিলিকন প্লাস থেকে সিলিকন 2 প্লাস এইভাবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির ডেটাগুলো দিয়ে দিয়েছে ইন ইলেকট্রন ভোল্ট ইউনিটে এবার এইটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে বা ব্যাখ্যা করতে হবে যে এই ডেটাগুলো যে এলো এরকম কেন এলো এটার জন্য তোমার কোশ্চেনের নাম্বার দিয়েছিল 3 মার্কস দেখো আমরা এটাকে কিভাবে ভাববো দেখো দেখে খুব কঠিন মনে হচ্ছে যে এত ডেটা আমি কি করে এটাকে অ্যানালিসিস করব তো এটাকে সিম্পলিফাইড ওয়েতে আমাকে এক্সপ্লেন করতে হবে দেখো mg অ্যাকচুয়ালি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হচ্ছে তার মানে mg প্লাস থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে তাই তো mg প্লাস থেকে mg2 প্লাস হচ্ছে আচ্ছা তারপর তার নিচে কি আছে অ্যালুমিনিয়াম প্লাস তার নিচে তার বলছে সিলিকন নিচে না সরি মানে পরপর আর কি সিলিকন প্লাস তারপর ফসফরাস প্লাস বলেছে তারপরে বলেছে হচ্ছে সালফার প্লাস তারপর হচ্ছে ক্লোরিন প্লাস আচ্ছা এদের প্রত্যেকের কনফিগারেশন যদি আমি লিখি তাহলে ম্যাগনেসিয়ামের কনফিগারেশনটা কি বলো ম্যাগনেসিয়াম প্লাস বলো ম্যাগনেসিয়াম প্লাস 1s2 2s2 3s1 3s1 এটা হলো ম্যাগনেসিয়াম আচ্ছা নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p0 মানে 3p1 ছিল একটা ইলেকট্রন বেরিয়ে গেল 3p0 হয়ে গেল আচ্ছা নেক্সট হচ্ছে সিলিকন প্লাস 1s2 2s2 এগুলো বার করতে গেলে অ্যাটমিক নাম্বার লাগে ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে গেলে কি মনে হয় অ্যাটমিক নাম্বার দিয়ে দিতে হবে তোমাকে শ্রেয়া হ্যাঁ স্যার বলুন ইলেকট্রন অ্যাটমিক নাম্বার দিয়ে দিতে হবে হ্যাঁ স্যার পাচ্ছি তো হ্যাঁ মানে কিভাবে পারতে হয় তুমি পারছোটা কিভাবে পারছো গ্রুপ ওয়াইজ অ্যাটমিক নাম্বারগুলো কি মুখস্থই আছে নো অ্যাটমিক নাম্বার মুখস্থ না থাকলে তখন তুমি কি করবে আমি এটা জানতে চাইছি ধরো বললো ইন্ডিয়ামের কনফিগারেশন লেখো ইন্ডিয়াম এরপর গ্রুপ হবে তারপর ডি গ্রুপ এসে ইন্ডিয়াম ধরো বল ইন্ডিয়ান অ্যাটমিক নাম্বার কত বলতে পারবে 49 হ্যাঁ মানে এরকম যদি আননোন কিছু একটা দিয়ে দাও হঠাৎ করে তাহলে তুমি ওইভাবে অ্যাটমিক নাম্বার কেন আমি মনে রাখবো আমার গ্রুপ মনে রাখলেই হবে সবচেয়ে বোরন তারপর হচ্ছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন
এই তো। তাহলে আমার যে এলিমেন্টটা দেবে সেই গ্রুপটা আমি দেখব। আমি অ্যালুমিনিয়াম দিয়েছি, তাই ব্রন হচ্ছে আমার 2s2 2p6 3s1, এই সরি 2s2 2p1, তাহলে 2s2 2p1, তাহলে তার নিচে আছে 3s2 3p1। রিলেটিভ পজিশনটা জানলেই তো হয়ে গেল। এবার একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে 3s2, তার নিচে গ্যালিয়াম, তাহলে গ্যালিয়ামের হচ্ছে তাহলে 3d10 চলে আসবে, 3d10 4s2 4p1 এইরকম। তাহলে সবসময় এরকম ভার্টিক্যালি মুখস্থ রাখতে হয় এলিমেন্টগুলোকে, তাহলে কোনো অ্যাটমিক নাম্বার জানার দরকার নেই। জাস্ট আমরা ওপরের ইলেকট্রনিক কনফিগারেশন সবারটা জানি সেকেন্ড পিরিয়ডের, এবার যার নিচে আছে সেই হিসেবে আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা তুলে দেবো, শুধু সেলটাকে বাড়িয়ে দেবো। ওই জন্য পিরিয়ডিক টেবিলটা মুখস্থ থাকাটা ভীষণ জরুরি। আচ্ছা, তাহলে সিলিকন মানে কার্বনের নিচে 1s2 2s2 2p2 হয়, তাহলে এখানে 3s2 3p2। তাহলে একটা বেরিয়ে গিয়েছে, তাহলে 3p1। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p2। সালফার 1s2 2s2 2p6 3s2 3p, সালফার কত হবে? সালফার 3p4, তাহলে হয়ে যাবে 3p3। ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p4। আচ্ছা, সেকেন্ড আইটা কি হবে? তাহলে ডেটা বলছে এমজিটা বলছে 15.035, তারপরটা বলেছে অ্যালুমিনিয়াম বলেছে 18.828, সিলিকন বলেছে 16.345, তারপরে হচ্ছে 19.725, সালফার বলেছে 23.33, তারপর বলছে 23.81। এই হচ্ছে ডেটা, হ্যাঁ, ইন ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এবার বলো, তোমাদের কাছে কনফিগারেশন আছে, ডেটা আছে, এবার তোমাকে কনফিগারেশন দিয়ে ডেটাটাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এদের রিলেটিভ পজিশনগুলো কেমন? এদের একটার সঙ্গে আরেকটা রিলেটিভ পজিশন কিরকম? এরা সবাই হচ্ছে দেখো থার্ড পিরিয়ড এলিমেন্টস। খেয়াল করো, সবাই থার্ড পিরিয়ড এলিমেন্টস তো। তাহলে এখান থেকে এদিকে যাচ্ছি আমি, সব থার্ড পিরিয়ড এলিমেন্টসে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, লেফট টু রাইট। তাহলে লেফট টু রাইটে গেলে জেড এফেক্টিভ কি হয়? কি হয়? বাড়ে। তাহলে জেড এফেক্টিভ যদি বাড়ে তাহলে আই2 কি হবে? আই2 এর সঙ্গে জেড এফেক্টিভের কি সম্পর্ক? আই2 বাড়লে আয়রন এনার্জি কি হবে? এই সরি, জেড এফেক্টিভ বাড়লে আয়রন এনার্জি কি হবে? বাড়বে। তাহলে জেড এফেক্টিভ বাড়লে আয়রন এনার্জি বাড়বে। তাহলে বাম দিক থেকে ডান দিকে ভ্যালুগুলো বাড়বে। দেখো 15.035, তারপর 18 বাড়লো, তারপর দেখো এই জায়গাটায় গন্ডগোল, এটা ফল করলো, তারপর 18 পরে আবার দেখো 19 বাড়লো, তারপর 23.33 বাড়লো, তারপর 23.85 বাড়লো। শুধু খারাপ কোন জায়গাটা দেখাচ্ছে রেজাল্ট? সিলিকনটা আমি দেখতে পাচ্ছি এখানে ফল করেছে, এই জায়গাটা ফল করেছে। তাহলে এই সিলিকনটা ফল করেছে, নাহলে বাকিগুলো সব সেম না, নর্মাল ট্রেন্ড তো।
স্যার। তাহলে দেখো কোশ্চেনটা এত বড়, এত ডেটা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা কোথায় দিতে হবে? আসল ব্যাখ্যাটা যেখানে এক্সেপশন সেখানে এইটা, আর বাকিগুলো তো নর্মাল ট্রেন। নর্মাল ট্রেনটা আবার কী ব্যাখ্যা দেবে? শুধুমাত্র তোমাকে এই সিলিকনে কেন অ্যালুমিনিয়ামের থেকে কমে গেল এইটা আমাকে ব্যাখ্যা দিতে হবে। মানে অ্যালুমিনিয়াম থেকে আমি সিলিকনে যাচ্ছি, কেন আমার সিলিকনে কমে গেল, এই সিলিকনে কমে গেল, বেড়ে যাওয়ার কথা, তাহলে এই জায়গাটায় আমাকে ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম ভার্সেস সিলিকন দিলে হয়ে যাবে তো? হ্যাঁ, তাহলে সবার আস্তে আস্তে বাড়ছিল, স্ট্রেট লাইনে বাড়ছিল, মানে ধরো স্ট্রেট লাইন যাই হোক একটা বাড়ছিল, বাড়তে 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 একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি এরকম যে একটা ফল হয়েছে, এরকম একটা ফল হয়েছে, এরকম যেতে যেতে এরকম ফল হয়েছে এক্সপেরিমেন্টের থেকে। হ্যাঁ, মানে এইরকম একটা হচ্ছে। এই ফলের জায়গাটা কে? ফলের জায়গাটা আছে হচ্ছে সিলিকন, আর এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে আছে ফসফরাস। হ্যাঁ, তারপরে এই ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ, তার আগে আছে ম্যাগনেসিয়াম। এইরকম একটা গ্রাফিক্যাল প্লট হচ্ছে I2 ভার্সেস অ্যাটমিক নাম্বার। তাহলে এই যে সিলিকনটা ফল করে গেল অ্যালুমিনিয়ামের থেকে, এটা ব্যাখ্যা করতে হবে। বলো, এবার বলো। অনেক সহজ করে দিলাম এবার কাজটা। সবার প্রবলেমটা মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার, ওখানে ওই 3p1 থেকে একটা বেরোলে মানে ফুলফিল এস অরবিটাল আসবে, সেজন্য স্টেবল। তাছাড়াও পেনিট্রেটিং পাওয়ার p এর কম আর s এর বেশি, সেজন্য। এক্স্যাক্টলি, এই তো। তাহলে দেখো, প্রথমত হচ্ছে এখানে আছে 3s, এখানে 3s2, এখানে আছে 3s2 3p1। তাহলে এখান থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে যায়, তাহলে সিলিকন 2+ হবে এবং তার ভ্যালেন্স কনফিগারেশন হবে 3s2। তাহলে এটা হচ্ছে ফুলফিলড হবে, তাহলে স্টেবল হবে, একটা ব্যাখ্যা। আর আরেকটা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার। পেনিট্রেটিং পাওয়ার সেটা হচ্ছে 3p লেস দ্যান 3s। তাহলে 3p থেকে ইলেকট্রন বার করাটা সহজ, 3s থেকে ইলেকট্রন বার করাটা টাফ। তাহলে সব দিক বিচার করে সিলিকন থেকে ইলেকট্রন বার করা কি হয়ে যাচ্ছে? সহজ তো? হ্যাঁ স্যার। এটা সবাই বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি একটু বলো দেখি। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরে গেছে? আচ্ছা, তাহলে কি হলো? তাহলে 3p থেকে ইলেকট্রন বার করাটা সহজ, কারণ 3p থেকে ইলেকট্রন বের করলে স্টেবল ফুলফিলড হচ্ছে একটা কারণ, আর আরেকটা কারণ হচ্ছে 3p পেনিট্রেটিং পাওয়ার কম, তাই জন্য ইলেকট্রন বার করা সহজ। এই দুই মিলিয়ে সিলিকন থেকে ইলেকট্রন বার করাটা সহজ বলে IE2টা হচ্ছে লো। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাখ্যা। আর কিছু, আর কোনো জায়গায় কোনো ব্যাখ্যা করার কিছু আছে? নেই তো? তাই এত বড় কোশ্চেন কিন্তু উত্তর একটুখানি এইরকমই হয়। তো লেখো, উত্তর লেখো। লেখো, the ionization energy can be defined as, the ionization energy can be defined as, the ionization energy can be defined as the energy required, the energy required to knock out the most loosely bound electron, to knock out the most loosely bound electron from the valence shell of an isolated, from the valence shell of an isolated gaseous species, isolated gaseous species which may be an ion, which may be an ion or a molecule, which may be an ion or molecule, full stop. প্যারা চেঞ্জ করে লেখো, লেখো in general, in general, in general the second ionization energy I2
second ionization energy I2 increases on going from magnesium plus to magnesium plus to Cl minus, on going from magnesium plus to Cl minus, because the positive charge on nucleus, increases due to successive increase in atomic number, comma, the size remains same. Full stop. As a result, the Z effective increases, and so the outer shell electrons are held more tightly, full stop. প্যারা চেঞ্জ করে লেখো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম প্লাস, second ionization energy of aluminium plus is higher than silicon plus, comma, though atomic number of silicon plus is greater than aluminium plus, though atomic number of silicon plus is greater than aluminium plus, because aluminium plus has a fulfilled valence shells, valence লেখো না, aluminium plus has fulfilled valence 3s subshell, is more stable, again full stop লেখো, again the order of penetrating power order of penetrating power 3s greater than 3p, 3s greater than 3p, ব্র্যাকেটের মধ্যে লেখো 3s in case of aluminium plus, 3p in case of silicon plus.
3s in case of aluminum plus, 3p in case of silicon plus. Full stop. So again aluminum plus is reluctant, প্যাটা চেঞ্জ করে ব্রাইট ক্লোজ করে ফুল স্টপ দিয়ে লেখো, so again aluminum plus is reluctant to lose, reluctant, R-E-L-U-C-T-A-N-T, reluctant to lose a second electron and its I2 is high. And I2 of silicon false. I2 of silicon false. ঠিক আছে, ফুল স্টপ। ওকে, কেন সিলিকন ফলস হলো? কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস এখান থেকে আবার কন্টিনিউ করব। ওকে। সবাই শুনতে পেয়েছো লাস্ট পর্যন্ত? না স্যার, হ্যাঁ, কোথা থেকে? সো এগেন ওখান থেকে শোনা যায় না। দেখো, সো এগেইন একটা লাইনটা বলো, লাস্ট লাইনটা একটু বলো। লাস্ট লাইনটা বলো। Again, the order of penetrating power 3s greater than 3p, 3s in case of aluminum plus, 3p in case of silicon plus. So again, aluminum plus is reluctant to lose. Aluminum plus is reluctant to lose a second electron and its I2 is high, and I2 of silicon is low. I2 of silicon is comparatively low. I2 of silicon is comparatively low. হয়েছে? লিখেছো? স্যার ফার্স্ট প্যারার একটু বলবো, ফার্স্ট প্যারাটা বলো, কি কোথায় আটকালো?
has required to knock out the loosely bound electron most loosely bound electron from the valence shell of an isolated gaseous species which may be an ion or a molecule. দেখতে পাচ্ছো? From valence shell of an isolated gaseous species which may be an ion or a molecule. ওকে, তাহলে সবার ক্লিয়ার তো এই জায়গাটা কোশ্চেনটা? Yes. ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে, নেক্সট দিন আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ।